যেখানে একই সাথে প্রিলিমিনারি অংশ আমরা টাচ করব এবং একই সাথে তার পাশাপাশি আমরা রিটেন অংশও কভার করে ফেলবো। তো বিগত সালের যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আছে সেই পরীক্ষার মধ্যে কিছু প্রশ্ন আমি বাছাই করেছি, যেখানে যদি একটু খেয়াল করে দেখেন এই সিনারিটা কি আনকাউন্টেবল নাউন না, অদৃশ্য নাউন না, সিনারিকে কি আপনি দেখতে পারেন? টিপ ভয়েসে যে কোনো একটি শব্দ যদি থাকে, একটা সেন্টেন্স যদি থাকে, সেটাকে পেসিভ করার ক্ষেত্রে সর্বপ্রথম ধরতে হবে সেন্টেন্সটি কোন টেন্সে আছে। এখন আসেন তারপরে যদি যাই আমরা চেঞ্জ দ্য জেন্ডার ইনটু ফলোইং ওয়ার্ডস, তাহলে যখন বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব, তাহলে এই সেন্টেন্সে তো অক্সিলারি ভার্ব নাই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আজকে আপনারা জানেন যে বিদ্যাবাড়ির প্রতিদিনের যে নিয়মিত আয়োজন আছে, আমাদের সন্ধ্যা 7টায় বিসিএস প্রিলিমিনারি বা বিসিএস ক্যাডার প্রত্যাশীদের জন্য একটা লাইভ সেশন হয়ে থাকে। আমাদের বিকেল 3টা 11 থেকে 20তম গ্রেডের যারা আসলে চাকরি প্রত্যাশী আছেন তাদের জন্য বিভিন্ন লাইভ হয়ে থাকে, এবং তারই পরিক্রমায় আজকে আমি চলে আসলাম, যেখানে আমরা প্রিলিমিনারি পরীক্ষার পাশাপাশি আমরা জানি যে 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষাগুলোতে অনেক ক্ষেত্রে দেখা যায় রিটেনকে সংযুক্ত করে দেয়া হয়। 100 মার্কসের পরীক্ষায় দেখা যায় 60 মার্কসের প্রিলিমিনারি অংশ থাকে, মানে এমসিকিউ অংশ থাকে, 40 মার্কসের হয়তো রিটেন অংশ থাকে। সেই ক্ষেত্রে কিভাবে প্রিপারেশন নেওয়া যায়, এবং কতিপয় ইংরেজি সাবজেক্টে, যেহেতু আমি ইংরেজি আপনাদেরকে পড়াই, তো সেই জন্য আমরা আজকে দেখে নেব খাদ্য এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বাছাইকৃত গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান, যেটি কিনা ইংরেজি প্রশ্ন। বাছাইকৃত কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি প্রশ্নের সমাধান দেখে নিব, যেখানে একই সাথে প্রিলিমিনারি অংশ আমরা টাচ করব এবং একই সাথে তার পাশাপাশি আমরা রিটেন অংশও কভার করে ফেলবো। তো চলুন দেখি আসলে এই সকল জায়গায় প্রশ্নগুলো আসলে কেমন হয়ে থাকে, প্রশ্নগুলোর ধাঁচ কি হয়ে থাকে। সেক্ষেত্রে আশা করছি আমাকে স্পষ্টত দেখতে এবং শুনতে পাচ্ছেন। যদি দেখতে এবং শুনতে পেয়ে থাকেন, তাহলে যদি আপনারা দেখা এবং শোনার যে হিন্টটা আছে সেটা একটু দেন, কে কোত্থেকে জয়েন করছেন এবং কারা বিদ্যাবাড়ির সাথে কোন কোর্সে যুক্ত ছিলেন, সেটাও যদি লিখতে চান লিখতে পারেন অবশ্যই। এবং আলহামদুলিল্লাহ, আমি জানি আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন, মানে আমি কেমন আছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। তাহলে কে কোত্থেকে জয়েন করছেন সেটা লিখতে ভুলবেন না, এবং পাশাপাশি আপনাদের যারা ফ্রেন্ডরা আছে এই ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে ভুলবেন না, কারণ ইউ শুড স্প্রেড দ্য নলেজ, অর্থাৎ আপনার যে জ্ঞান আছে সেই জ্ঞানটিকে ছড়িয়ে দেয়া আপনার উচিত, এবং আমাদের সবারই উচিত, আমরা সেটা মোটামুটি জানি। তাহলে প্রথমেই যদি আমরা বলি যে প্রিলিমিনারি অংশ, এই প্রিলিমিনারি অংশে লিটারেচার পার্ট থেকে দেখেন, এখানে খাদ্য অধিদপ্তরের কিছু বিগত সালের যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আছে সেই পরীক্ষার মধ্যে কিছু প্রশ্ন আমি বাছাই করেছি, যেখানে আসলে প্রশ্নের ধাঁচটা আমরা বুঝবো। পাশাপাশি এই জায়গায় আসলে পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়, এবং আপনাদের জন্য গুড নিউজ আছে যে বিদ্যাবাড়ি এই খাদ্য অধিদপ্তর এবং ভূমি অধিদপ্তরকে টার্গেট করে, তাদের রিটেন ব্যাচকে টার্গেট করে, রিটেন পরীক্ষাকে টার্গেট করে বিদ্যাবাড়ি কিন্তু নতুন একটা আয়োজন করতে যাচ্ছে, যেটা খুব আজকের ক্লাসের মাঝেই হয়তো আমি একটা সময় আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখেন বলা হচ্ছে হু রোট দ্য এক্সকারশন। যারা নিয়মিত বিদ্যাবাড়ির লাইভগুলো করে থাকেন তারা একেবারে সহজেই বলে ফেলতে পারবেন হু রোট দ্য এক্সকারশন। দেখি বলেন তো, গতকালকে রাতেই আমি টেকনিক দিয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যাবতীয় যত গ্রন্থগুলো আছে সেগুলো টেকনিক দিয়ে আমি পড়িয়েছিলাম। আশা করছি কেউ মিস করেননি আপনারা। তো সেজন্য বলেন তো যে দ্য এক্সকারশন এই গ্রন্থটি আমি যদি আপনাদেরকে অ্যান্সারটা করে দেই, সেটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে এটাকে মনে রাখার টেকনিকটা কি, যেটা আমি গতকালকেই আপনাদেরকে বলেছিলাম। দেখেন এই জিনিসগুলো কিন্তু রিপিটেটিভ হচ্ছে। গতকালকে এটা বিসিএস পরীক্ষার প্রশ্ন ছিল, আজকে এটা 11 থেকে 20তম গ্রেডের খাদ্য অধিদপ্তরের প্রশ্ন হয়ে গিয়েছে। গতকালকে যদিও এটা প্রশ্ন ছিল না, গতকালকে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে সলিটারি রিপার, হু রোট সলিটারি রিপার, আর আজকের প্রশ্ন হচ্ছে হু রোট এক্সকারশন। তার মানে এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যাবতীয় যে সকল গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলো যদি আমরা মনে রাখতে চাই এক কথায়, তাহলে আমরা যদি বলি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, গতকালকে রাতেই যেটা আমি লিখে দিয়েছিলাম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একবার প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন তিনজন মিলে, তার ছিল সলিড প্রিপারেশন, এবং তারা 7বার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলেন। তারপরে তিনি প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করে বিলাপ বলতে শুরু করলেন। তারপরে তিনি তার ডিউটি পালন করা শুরু করলেন, এবং ডিউটি পালন করে তার কাছে প্রিলি পাস করা হয়ে গেল কি লুসি পোয়েম, এবং
তিনি প্রিলিমিনারি পাশ করা লিরিক্যাল ব্যালেদের মধ্যে তিনি এটা লিখেছিলেন, বীরত্ব গাথাটা ব্যালেদের মধ্যে লিখেছিলেন। এখানে তার 10টার অধিক গ্রন্থ আছে, যেটা গতকালকে রাতে আমি আপনাদেরকে পড়িয়েছিলাম। একটু আসেন রিভিউ করে নিই। যেখানে প্রিলিমিনারি পরীক্ষা খুব সহজ না, কিন্তু এটা কারণ আমরা ইংরেজি যেহেতু আমাদের মাদার টাং না, ইংরেজি সাহিত্য সম্পর্কে আমাদের ইন্টারেস্ট খুব কম থাকাটা খুবই স্বাভাবিক, বাট স্টিল যদি এটাকে টেকনিক্যালি একটা ক্লাসে মনে রাখা যায়, এবং আপনারা প্রতিনিয়ত আমার যারা স্টুডেন্ট আছেন তারা অবশ্যই জানেন যে আমরা লিটারেচারটা কত মজা করে শিখি, এবং গতকালকের ক্লাসেও কিন্তু আমি আর শ্রদ্ধা ফুজাল স্যার যখন ক্লাসটা নিয়েছিলাম সেই জায়গার মধ্যে কিন্তু এই টেকনিকগুলো ছিল, আশা করছি সেটাও দেখেছেন আপনারা। তাহলে যদি আমি বলি প্রিলিমিনারি পরীক্ষায় উইলিয়াম ওয়ার্ডসফোর্থ একবার প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলেন, যেখানে দ্য প্রিলিউড তার আত্মজীবনীমূলক একটা গ্রন্থ উইলিয়াম ওয়ার্ডসফোর্থের, এবং তারা তিনবার প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলেন। সেটাকে যদি আমি বলি টিনটার্ন অ্যাবে, তার আরো একটি গ্রন্থ টিনটার্ন অ্যাবে। এবং তারা যদি আমি বলি তার সলিড প্রিপারেশন ছিল যেটা হচ্ছে সলিটারি রিপার, কিন্তু তার ভয়টা ছিল এক্সট্রা কাট মার্কস নিয়ে। কাট মার্কস আমরা বলি না পরীক্ষায় পাস করব নাকি ফেল করব, কাট মার্কসের উপর ডিপেন্ড করছে। এই কাট মার্কসে এক্সকারশন বলে যদি আমি বলি, এই এক্সকারশনকে আমি আলাদা করে এক্সট্রা কাট মার্কসে নিয়ে যেতে পারি। তারপরে যদি বলি তারা সাতজন মিলে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলেন, যেখানে তার আরো একটা গ্রন্থ উই আর 7 আমরা পেয়ে যাই। এবং তারপরে যদি আমি বলি তিনি বিলাপ বলা শুরু করলেন প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করে বিলাপ বলা শুরু করলেন, যেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। এই বিলাপ তিনি বলা শুরু করলেন, এবং মাই হার্ট লিপস আপ এই কথাটাও তিনি প্রলাপ হিসেবে বা বিলাপ হিসেবে বললেন। এবং তারপরে দেখেন তিনি শুধু তার ডিউটি পালন করে গেলেন, যেটা হচ্ছে ওড টু ডিউটি তার আরো একটা গ্রন্থ। এবং তারপরে যদি বলি লুসি পোয়েম কি, তার মানে তার কাছে প্রিলিমিনারি তিনি যখন শুধু তার ডিউটি পালন করা শুরু করলেন, তার কাছে প্রিলিমিনারি পাস করা হয়ে গেল কি লুসি পোয়েম, বা বাচ্চাদের কবিতার মতো সহজ হয়ে গেল তার কাছে প্রিলিমিনারি পরীক্ষাটা। এবং তারপরে তার সেই বীরত্ব গাথা তিনি লিরিক্যাল ব্যালেডের মাধ্যমে তিনি প্রকাশ করেছিলেন। লিরিক্যাল ব্যালেড কি, ব্যালেড হচ্ছে একটা বীরত্ব গাথা, এবং লিরিক্যাল ব্যালেড এই উইলিয়াম ওয়ার্ডসফোর্থ একা লিখেছেন। কিন্তু শুধু যদি আমি বলি যে রোম্যান্টিসিজম, এই রোমান্টিক যুগের শুরুটা যে হয়েছে, প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড, এটা শুধু তিনি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসফোর্থ একা। কিন্তু লিরিক্যাল ব্যালাড যদি আমি বলি, এটা উইলিয়াম ওয়ার্ডসফোর্থ এবং এস.টি. কলারিজ দুইজন মিলে লিখেছেন। এবং পরীক্ষা এটাও আসতে পারে যে রোমান্টিক যুগে, ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের শুরুটা হয় কোন গ্রন্থের মাধ্যমে, সেটা হচ্ছে লিরিক্যাল ব্যালাডের মাধ্যমে, যেটি প্রকাশিত হয় 1798 সালে। এটাও একটা চাকরি পরীক্ষার প্রশ্ন, যেটি প্রকাশিত হয় 1798 সালে, এবং এই লিরিক্যাল ব্যালাডের মাধ্যমেই রোমান্টিক যুগে শুরু হয়। এবং আরো আরেকভাবে প্রশ্ন এসে থাকে যে কাকে বলা হয় ফাদার অফ ইংলিশ রোমান্টিসিজম, বা ফাদার অফ রোমান্টিক পিরিয়ড, বা ফাদার অফ রোমান্টিসিজম। এই জাতীয় প্রশ্নগুলো আসে উইলিয়াম ওয়ার্ডসফোর্থ এবং এস.টি. কলারিজ। তাহলে একটা প্রশ্ন আমাদের গেল, এটা গেল উইলিয়াম ওয়ার্ডসফোর্থ। দ্য স্টাডি অফ রিলিজিয়ান, একটু অ্যান্সার করেন তো দেখি। দ্য স্টাডি অফ রিলিজিয়ান কি হতে পারে বলেন, একটু কমেন্ট করে ফেলেন। দ্য স্টাডি অফ রিলিজিয়ান, হোয়াট ডু ইউ থিঙ্ক? হোয়াট ইজ দ্য স্টাডি অফ রিলিজিয়ান? দ্য স্টাডি অফ রিলিজিয়ান ইজ নান আদার দ্যান, অবশ্যই এটাকে বলা যায় থিওলজি। দ্য স্টাডি অফ রিলিজিয়ানকে বলা যায় থিওলজি। তাহলে এটাকে যদি টেকনিক্যালি মনে রাখতে চাই, আপনারা যারা আর্টিকেল জানেন, গ্রামার ভালো করে জানেন, কিন্তু মুখস্থ পার্ট বা লিটারেচারের পার্টটা যদি আপনারা খুব একটা ভালো করে নাও জানেন, এটাকে তাও মনে রাখা যায়। কিভাবে জানেন? আপনারা এই থিওলজি শুরু হয়েছে কি আর্টিকেল দা শব্দটি দিয়ে না, দা। তাহলে একটু খেয়াল করে দেখেন তো, আর্টিকেল দা সাধারণত কোনো ধর্মগ্রন্থ বা পত্রিকার নামের পূর্বে কি আর্টিকেল কি বসে? পত্রিকার নামের পূর্বে। তাহলে কোন একটা ধর্মগ্রন্থ বা পত্রিকার নামের পূর্বে আর্টিকেল কি বসে? দা বসে, তাই না? এখন দেখেন যখন বলছে থিওলজি, যার শুরুটা হয়েছে দা দ্বারা শুরু হয়েছে, তার মানে এটা ধর্ম রিলেটেড কোনো কিছু যেতে পারে। টেকনিক্যালি যদি আমরা রিলেট করে ফেলি, যেহেতু এখানে দা কথাটি আছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা আর্টিকেল দা যুক্ত যেখানে থিওলজি আছে, সেটাই ধর্ম রিলেটেড যে কোনো জ্ঞানকে বলা যায়।
এবার আসেন বাকি দুটো, অ্যাপিলজি। অ্যাপিলজি হচ্ছে কি জানেন, মধু সংক্রান্ত বা মধু চাষ সংক্রান্ত যে বিদ্যা আছে, মৌমাছি রিলেটেড আর কি। এখানে আরো একটা ইনফরমেশন বা আরো একটা তথ্য এসে থাকে, যেটা হচ্ছে বিজ্ঞান বা সায়েন্স পার্ট থেকে এপিকালচার। এটা নিশ্চয়ই প্রশ্ন দেখেছেন, এপিকালচার দেখেছেন না? এপিকালচার কি? এপিকালচার, এই এপিকালচারটা হচ্ছে মৌমাছি পালন বিদ্যাকে বলা হয়। পাশাপাশি পিসিকালচারও এসে থাকে। পিসিকালচার কি? মৎস্য চাষ সম্পৃক্ত বিদ্যা যেটা আছে। এবং সেরিকালচারও এসে থাকে। সেরিকালচার হচ্ছে রেশম চাষ সংক্রান্ত যে বিদ্যা আছে। এই তিনটা কিন্তু পরীক্ষায়, অনেক চাকরির পরীক্ষায় এসে থাকে। আশা করছি এই জিনিসগুলো আপনারা জানেন। তাহলে এখানে এপিলজি হচ্ছে কি? তাহলে মধু সংক্রান্ত বা মৌমাছি সংক্রান্ত। এরপরে যদি যাই অ্যানথ্রোপোলজি, এই অ্যানথ্রোপোলজি হচ্ছে মানুষের যে অরিজিন, হিউম্যান যে অরিজিন আছে, সেই হিউম্যান অরিজিনকে বা হিউম্যানের যে রেস আছে, সেই রেস সম্পৃক্ত যে বিদ্যাটা আছে, যেটা দিয়ে আসলে মানুষের অরিজিন, মানুষের বংশগত ব্যাপারটা না, আসলে একজন ব্যক্তি যে আসলে কিভাবে ডেভেলপ হয়েছে, একজন ব্যক্তির যে কিভাবে আসলে পর্যায়ক্রমে এক একটা স্টেপ পার করেছে, সেটাই হচ্ছে অ্যানথ্রোপোলজির বেসিক ওয়ে অফ অ্যাপ্রোচ বা বেসিক ওয়ে অফ টক্স। এবং রিজিওলজি যদি আমি বলি, রিজিওনোলজি, এটা এই বলতে কোনো কথা নাই, রিজিওনোলজি বলে পৃথিবীতে কোনো শব্দ নাই। তাহলে বাকি তিনটা আমরা দেখে ফেললাম। দেখেন এটার অ্যান্সার হয়ে যাচ্ছে থিওলজি। এটা কিন্তু বিগত সালের খাদ্য অধিদপ্তরের প্রশ্ন। এবার যদি দেখি, when you think someone is introspective, you think he or she dash introspective। এই ইন্ট্রোস্পেক্টিভ কথাটা অর্থ কি জানেন? খুবই যখন কেউ চিন্তায় মগ্ন আছে, খুব চিন্তা করছে, when someone is introspective। তাহলে খুব ইন্ট্রোস্পেক্টিভ যখন আমি বলছি, someone is thoughtful বা কেউ চিন্তায় মগ্ন আছে, সেই মানুষটিকে বলা যায় ইন্ট্রোস্পেক্টিভ। মনে রাখা যায় কিভাবে টেকনিক্যালি? আসেন, আমরা একটা কথা বলে থাকি না, ইন্ট্রোভার্ট, কোনো মানুষ যে আসলে সাধারণত নিজের মনের আবেগ অনুভূতি সবার কাছে প্রকাশ করতে চায় না, তাকে আমরা সাধারণত কি বলে থাকি? ইন্ট্রোভার্ট বলে থাকি না? তাহলে এই ইন্ট্রোভার্ট মানে কি? সে চুপচাপ থাকে, সবার কাছে এক্সপ্রেস করে না নিজেকে। তাহলে ইন্ট্রোস্পেক্টিভ যদি আমি বলি, যে কিনা নিজের ভেতরে সে চিন্তা করতে থাকে, থটফুল থাকে সারাদিন, তাকে আমরা ইন্ট্রোস্পেক্টিভ বলতে পারি। টেকনিক্যালি মনে রাখা যায়। তাহলে এটা হয়ে যাচ্ছে ইন্ট্রোস্পেক্টিভ, হুইচ ইজ নাথিং বাট থটফুল। এবার আসেন, সিলেক্ট দ্য প্যাসিভ ফর্ম অফ উই ইনসিস্টেড অন পাংচুয়ালিটি ইন দিস অফিস। তাহলে এটার পেসিভ ফর্ম দেখেন তো, এটার পেসিভটা কি হতে পারে? দেখি কে অ্যান্সার করেন সবার আগে। হুইচ ওয়ান ইজ দ্য পেসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স? বলেন এটার পেসিভ কি হতে পারে? কমেন্ট করে দেখি কে কমেন্ট করছেন। আচ্ছা, অনেকে আমাদের সাথে যুক্ত আছেন। মুন্নি আছেন, মাহফুজা মুন্নি আছেন, রহিমা ইসলাম আছেন, HM সোহাগ আছেন, শিউলি ভুইয়া আছেন, ওয়ালাইকুম আসসালাম শিউলি, জহরুল হক আছেন, অনেকে আছেন আমাদের সাথে। তো সেক্ষেত্রে এটার অ্যান্সার দেখি কে সবার আগে করে ফেলতে পারেন। ক হবে বলছেন, ক হবে বললেন কে? ইমন সাহা। দেখি তো ক হবে কিনা। ইট ইজ টু বি ইনসিস্টেড দ্যাট পাংচুয়ালিটি শুড বি ইন দিস অফিস। এটা হবে না, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে বাকিগুলো বলেন তো, বাকিগুলো দেখি কমেন্ট থেকে বলেন তো দেখি। সাজেদা আক্তার আছেন, সুজলা আক্তার আছেন। ওকে, এ বলছেন এ হবে না। SM সোহাগ, HM সোহাগ, এটাও হবে না। গ বলছেন হচ্ছে তুলি দেখি গ বলছেন পাংচুয়ালিটি ইজ ইনসিস্টেড অন। এক্স্যাক্টলি, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। পাংচুয়ালিটি ইজ ইনসিস্টেড অন। কারণটা কি? কারণ এই ইনসিস্ট অন কথাটি একসাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বসে। এই ইনসিস্ট অন মানে কি? জেদ করা বা গুরুত্ব সহকারে কোনো কিছু প্রকাশ করা বা খুব গুরুত্ব দেয়া। ইনসিস্টেড অন আপনি যখন কোনো একটা কথা বলছেন, সেক্ষেত্রে আপনি দেখেন আমরা অ্যাক্টিভ থেকে পেসিভ করার যে নিয়মটা জানি, সেই নিয়মে যদি বেসিক যে উপায়টা আছে সেই উপায়ে যাই, অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, পেসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তার মানে কি? ইন দিস অফিস আমার প্রথমে চলে আসবে। দেখেন সবগুলোর মধ্যে ইন দিস অফিস। আচ্ছা, ইন দিস অফিসের আগেও তো পাংচুয়ালিটি আছে, এখানে ডাবল অবজেক্ট আছে। তাহলে যদি আমি বলি যে পাংচুয়ালিটিকে আমি নিয়ে আসলাম প্রথমে, তাহলে পাংচুয়ালিটিকে নিয়ে এসে এটা কোন টেন্সে ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কি হয়? অ্যাম ইজ আর হয়। তাহলে পাংচুয়ালিটি ইজ হবে, শুড বি হবে না, ইনসিস্টেডও হবে না। সেক্ষেত্রে এখানে পাংচুয়ালিটি ইজ, যেহেতু অ্যাম ইজ আর ওয়াজ বা অ্যাম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে
পেসিভ ভয়েসে বসে থাকে তাহলে পাংচুয়ালিটি ইজ এরপরে ইনসিস্টেড এর পরে যেখানে অন থাকবে সেটাই অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায় এবং এরপরে ইন দিস অফিস আপনি বসিয়ে দিলেন, ঝামেলা শেষ। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে সি, যেটা আমাদের কেউ পেরেছেন। শ্যামলী জান্নাত পেরেছেন, বিথি ভুল করেছেন। আচ্ছা, ইংরেজির জাদুকর প্রিয় সজল স্যার বলছেন হচ্ছে ফারাবি। জাদুকর নাকি জানি না, আমি মানে একজন শিক্ষার্থী, ইংরেজির যে বিশাল রাস্তাটি আছে সেই রাস্তার একজন শিক্ষার্থী বলা যায় আমাকে। তাহলে আমি যদি বলি পাংচুয়ালিটি ইজ ইনসিস্টেড অন ইন দিস অফিস, তাহলে এটা অ্যান্সার বলছেন সি। এরপর যদি যায় আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য সিনারি, বলেন এটা কি হবে? এটা দেখি একটু ট্রিকি জায়গা আছে, এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি আছে, দেখি এটা কে সবার আগে পারেন বলেন। জুই দাস বলছেন সি। না, সি হবে না জুই, আপনি ভুল করে ফেললেন, সি হবে না। প্রশ্নটা একটু পড়ে দেখেন ভালো করে, প্রশ্নটা একটু পড়ে দেখেন। আচ্ছা, তাহলে এটাকে এ বলছেন পারভেজ, দ্য সিনারি অফ কক্সবাজার ইজ অ্যাট্রাকটিভ। হ্যাঁ, পারভেজের কাছাকাছি গিয়েছেন, পারভেজের অ্যান্সারটা হতেও পারে। এবার অনেকেই বলছেন ক, তার মানে কি আপনার মোটামুটি শিওর যে এবার ক, এবার কোনো ডাউট নাই, কই অ্যান্সার হবে? খ বলছেন, খটা দেখি, দ্য সিনারি অফ কক্সবাজার আর অ্যাট্রাকটিভ, না খ হবে না, খ কখনোই হবে না। কারণ যদি একটু খেয়াল করে দেখেন এই সিনারিটা কি আনকাউন্টেবল নাউন না, অদৃশ্য নাউন না? সিনারিকে কি আপনি দেখতে পারেন না, ধরতে পারেন না, ছুঁতে পারেন না, কেবল অনুভব করতে পারেন। এই জায়গায় কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনকে যদি আমরা আলাদা করে ফেলি, আমরা প্রথমে যদি দেখি একটু আরো জিনিস আমরা শিখে ফেলি। আমরা যদি নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আমরা নাউনকে যদি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন কাউন্টেবল নাউনকে আমি তিন ভাগে আরো ভাগ করি না, মানে কাউন্টেবল নাউনের আন্ডারে যদি আমি বলি প্রপার নাউন আছে, কমন নাউন আছে এবং কালেকটিভ নাউন আছে, এবং আনকাউন্টেবল নাউন হয়ে যাচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আসেন, আনকাউন্টেবল নাউন হলে কিন্তু সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, ম্যাটেরিয়াল নাউন হতে পারে, তাই তো? এবং আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল ফর্মে হয় না। আমরা যদি এটা একটু লিখে ফেলি, আনকাউন্টেবল নাউন এর ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, এটা যদি একটু লিখে ফেলি, সবসময় সিঙ্গুলার হয়। তাহলে আনকাউন্টেবল নাউনের ভার্ব যদি সবসময় সিঙ্গুলার হয়, এবার আসেন তো দেখি দ্য সিনারি, এটা একটা সিনারি এটা একটা আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের ভার্ব প্লুরাল হবে না, আর প্লুরাল হবে না। তাহলে এই জায়গার মধ্যে ইজ আছে, এই জায়গার মধ্যে ইজ আছে, ঝামেলা। তাহলে পার্থক্যটা কোন জায়গায় আছে? পার্থক্যটা হচ্ছে এই যে স্পেলিং এ সিনারি, এই যে স্পেলিং এ সিনারি, এই জায়গায় এই ট্রিকটা আছে, এছাড়া ট্রিক নাই। এই জায়গায় ট্রিকটা হচ্ছে সিনারির যে স্পেলিং SCENERY, এটা কিন্তু একই সাথে দুটো চ্যাপ্টার কভার করছে, একটা হচ্ছে স্পেলিং আর একটা হচ্ছে কি এই যে কি বলে আনকাউন্টেবল নাউন যে প্লুরাল হয় না, এই একটা জায়গা। সেক্ষেত্রে এটার স্পেলিং যদি আমি বলি, সিনারি স্পেলিংটা হচ্ছে প্রথমটা, যেটা দ্য সিনারি অফ কক্সবাজার ইজ অ্যাট্রাকটিভ। এরপরে দেখেন সহজ প্রশ্ন, এটা নিয়ে আমরা টাইম নষ্ট করব না। এ সনেট, হোয়াট ইজ আ সনেট? সনেট ইজ আ পোয়েম অফ 14 লাইন্স, যেখানে 14টি লাইন বিশিষ্ট একটি কবিতাকে সাধারণত সনেট বলা হয়। এবং সনেটের আরো মানে পরীক্ষায় যে সকল প্রশ্ন সনেট সম্পর্কে আসতে পারে, আমি যদি বলি সনেটের প্রবর্তক কে ছিলেন, সনেটের প্রবর্তক আমি যদি বলি ইতালীয় কবি পেত্রাক। এবং বাংলা ভাষায় সনেটের প্রবর্তন করেছেন কে বলেন তো, একটু কমেন্ট করে দেখি। বাংলা ভাষায় সনেটের প্রবর্তন করেছেন কে, দেখি কে বলতে পারেন। বাংলা ভাষায় সনেটের প্রবর্তক কে আছে? আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন, আগেরটার কমেন্ট মনে হয় এখনো চলছে। বাংলা ভাষায় সনেটের প্রবর্তক কে? হ্যাঁ,
মধুসূদন মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, যিনি বাংলা ভাষায় সনেট কবিতা মানে সনেটের প্রচলনা করেছেন, এবং সনেটের যে প্রবর্তক আছে সেটা হচ্ছে ইতালীয় কবি পেত্রাক। এরপরে যদি যাই, অ্যাকিলেস হিলস, খুবই গুরুত্বপূর্ণ, অনেক প্রশ্ন, অনেক চাকরির পরীক্ষা এসে থাকে, অনেক চাকরির পরীক্ষা এসে থাকে। দেখি এটার অ্যান্সার আপনারাই করে দিবেন। এটা বলেন, এটা কি হবে? Achilles heels, a strong point, a weak point, a permanent solution, a serious idea. What is the answer? বলেন। A strong point, a weak point, a permanent solution and a serious idea. কি হবে? Okay. অনেকেই পারছেন। তৌহিদ পেরেছেন, তারপরে স্নেহা পেরেছেন, আচ্ছা বিথি আগেরটার অ্যান্সার করেছেন, সুইটি পেরেছেন, ভেরি গুড, তারপর মোহরম আলী পেরেছেন, ভেরি গুড, হয়েছে। তাহলে অ্যাকিলেস হিল যেটা, এটার আসলে ব্যাখ্যা আছে, এটা লিটারেচারের কেন্দ্রিক যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটায় যদি না যাই, আপাত দৃষ্টিতে এটাকে যদি আমরা মনে রাখতে চাই, অ্যাকিলেস হিলস, হিলটাকে আমি মনে রাখতে পারি কিভাবে? আমরা অনেকে আছে না, লেডিরা হিল পরে থাকে, তো হিল যখন পরে দেখবেন ওই হিলটা যে খুব সূক্ষ্ম মানে খুব তীক্ষ্ণ থাকার কারণে, ওই হিলের কারণে, মানে হিলটা যদি খালি মাটিতে পড়ে এসে হাঁটে, ওই মাটিটা কিন্তু দুর্বল হয়ে যায়, মানে মাটিটা আস্তে আস্তে কি, মানে মাটিটা আসলে ছেড়ে ছেড়ে দেয়, মানে শক্ত মাটিটা নরম হয়ে যায়। পিচ ঢালা পথের কথা বলছি না, স্বাভাবিক মাটির কথা বলছি। তার মানে হিল পরে মাটিতে চললে সেই মাটিটা উইক হয়ে যায়। তাহলে অ্যাকিলেস হিলস মানে কি? উইক পয়েন্ট। টেকনিক্যালি মনে রাখার যদি কথা বলি তাহলে এভাবে টেকনিক্যালি মনে রাখতে পারি। এবং এরপরে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বিলেটেড? বিলেটেড, তাহলে এটা বলেন তো, বিলেটেড, বিলেটেড কথাটা, বিলেটেড কথাটার ইয়েটা কি? বিলেটেড কথাটার যে মিনিং আছে বা সিনোনিম আছে সেটা অর্থটা কি হয়ে যায়? বিলেটেড আমরা অনেক সময় বলে থাকি, কিন্তু ধরেন যে কাউকে আমি যদি বলে থাকি যে কি বলে যে বিলেটেড হ্যাপি বার্থডে টু ইউ বা উইশিং ইউ বিলেটেড হ্যাপি বার্থডে, অর্থাৎ বিলেটেড যে কথাটা আছে সেটা হচ্ছে বাংলায় যদি আমি বলি, বাংলায় বিলেটেডটা হয়ে যায় ধীর গতি সম্পন্ন। বাংলায় বিলেটেড যদি আমি বলি সেটা হচ্ছে ধীর গতি সম্পন্ন, সরি গতি স্পেলিং ভুল হয়েছে, ধীর গতি সম্পন্ন, ধীর গতি সম্পন্ন। তাহলে যদি আমি বলি যে বিলেটেড কথাটার অর্থ হচ্ছে টার্ডি, তাহলে টার্ডি এটাকে মনে রাখতে পারি কিভাবে টেকনিক্যালি যদি মনে রাখতে চাই? আসেন তো একটু দেখি। টার্ডি কথাটাকে যদি আমি বলি, টার্ডিও হচ্ছে ধীর গতি সম্পন্ন বা ধীরে ধীরে যখন কোন একটা কাজ করা হয়। তাহলে এটাকে যদি টেকনিক্যালি মনে রাখি যে কেউ একজন, কোন একজন ভদ্রলোক বা কেউ একজন খুব বেশি টায়ার্ড ছিলেন, খুব বেশি টায়ার্ড থাকার কারণে সে দেরিতে এসেছেন, লেট করে কাউকে উইশ করেছেন। তাহলে টার্ডি হচ্ছে টায়ার্ড ছিলেন, বিলেটেড হ্যাপি বার্থডে উইশ করেছেন। যদিও এটা মানে টার্ডি, এই টার্ডি মানে কিন্তু টায়ার্ড না, বাট স্টিল এটাকে মনে রাখার জন্য আমি বলছি আর কি, বিলেটেড হচ্ছে সিনোনিমাসলি টার্ডি কথাটা হয়ে যায়। এরপরে যদি আমরা যাই, মাই টিচার্স এমবয়েডস অল দ্য গুড কোয়ালিটিস, তাহলে এটাকে পেসিভ করতে দেখেছেন, পেসিভ মানে অ্যাক্টিভ থেকে পেসিভের যে ব্যাপারটা আছে সেটাও কিন্তু পরীক্ষা এসে থাকে। এবং ক্লাসে আমরা সচরাচর আমি যেভাবে আপনাদেরকে পড়িয়ে থাকি সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে যে কোনো একটি শব্দ যদি থাকে, একটা সেন্টেন্স যদি থাকে, সেটাকে পেসিভ করার ক্ষেত্রে সর্বপ্রথম ধরতে হবে সেন্টেন্সটি কোন টেন্সে আছে। সর্বপ্রথমে যদি আমরা ধরি, এটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, কিন্তু এই জায়গার মধ্যে আরো একটা সহজ টেকনিক আছে। সহজ টেকনিকটা হচ্ছে কি, আমরা অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় টেন্স দেখব, যথাযথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি পেসিভ ভয়েসে ব্যবহৃত হয়েছে কিনা সেটিও কিন্তু দেখতে হবে। যথাযথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কেমন? ফর এক্সাম্পল আমরা যদি বলি নোন, এই নোনের পরে কি হয় বলেন তো? এই নোনের পরে কি হয় একটু কমেন্টে লিখেন। নোনের পরে কি হয়? নোনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে সবসময় টু বসে, নোন টু, তাই না? এরপরে যদি বলি আমি ওয়ারিড অ্যাবাউট, এরপরে আমি যদি এই জাতীয় যে কোনো কথাগুলো আমি বলি, এই জাতীয় যে কোনো কথা যদি আমি বলি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অ্যাংরি অ্যাট, অ্যানয়েড অ্যাট, সিজড অ্যাট, তারপরে কি অ্যাস্টনিশড অ্যাট, এই জাতীয় কথাগুলো যখন বলছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কোন কথাটি পেসিভ ভয়েসে বসেছে সেটাও কিন্তু আমার লক্ষণীয় বা লক্ষ্য করতে হবে। তাহলে এবার যদি আমি দেখি, এই এমবয়েডস এর পরে সবসময় ইন বসে যায়, এমবয়েডস এর পরে সবসময় ইন বসে যায়। তাহলে এবার দেখি তো, অল অফ দ্য গুড কোয়ালিটিস আর এমবয়েডেড বাই,
এমব্রয়ডার্ড অন, এমব্রয়ডার্ড ইন, এমব্রয়ডার্ড টু। তাহলে দেখেন প্রিপোজিশনটা জানলেই কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে। শুধু যদি আমি প্রিপোজিশনটা জানি যে এমব্রয়ডার্ডস এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটি বসে থাকে, তাহলেই কিন্তু অ্যান্সারটা করা সহজ হয়ে যাচ্ছে। আর কোনো দিকে আমি না তাকালেও অ্যান্সারটি হয়ে যাচ্ছে যে অল অফ দ্য গুড কোয়ালিটিজ আর এমব্রয়ডার্ড ইন মাই টিচার, তাই তো? এবং এরপরে যদি যায়, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্যামাফ্ল্যাগ? ক্যামাফ্ল্যাগ এর সিনোনিমটা কি বলেন তো দেখি, কে কে জানেন এটা? ক্যামাফ্ল্যাগ এটার সিনোনিমটা কি দেখি, কমেন্ট করবেন। আচ্ছা, এমব্রয়ডার্ড ইন, জান্নাতুল ফেরদৌস আগেরটাতেই আছেন, কন্টেইন ইন হয়, হ্যাঁ এক্স্যাক্টলি কন্টেইন ইন হয়। তাহলে এবার বলেন তো এটাতে কি হবে? ক্যামাফ্ল্যাজ। এটা অর্থ কি জানেন? ছদ্মবেশ ধারণ করা। কেউ যখন ছদ্মবেশ ধারণ করছে সেটাকে আসলে বলা যায় ক্যামাফ্ল্যাজ, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি বলি, এটা ডি বলছেন, ডিসকিউজ বলছেন, ভেরি গুড। হাবিবুর রহমান পেরেছেন, মুক্তা আক্তার পেরেছেন, আল হাসান পেরেছেন, লক্ষিন্দর পেরেছেন, সুইটি পেরেছেন, ভেরি গুড। তার মানে ডিসকিউজ যে কথাটা আছে এই কথাটা অর্থ হচ্ছে ছদ্মবেশ, এবং ক্যামোফ্ল্যাগ এই কথাটা অর্থ হচ্ছে কি জানেন? ছদ্মবেশ। ছদ্মবেশ, ছদ্মবেশ যখন কেউ ধারণ করে থাকে তাহলে তাকে বলা যায় ক্যামোফ্ল্যাগ। এখন এটাকে যদি টেকনিক্যালি মনে রাখতে চাই, আসেন তো দেখি এই ক্যাম কথাটি কি। ক্যামেরা থাকে না, ক্যামেরার শুরুটা হয় কি? এই ক্যামেরা দিয়ে, ক্যামেরা কি হচ্ছে? আমরা যে ছবি তুলি, এই ক্যামেরার শুরুটা হয় ক্যাম দিয়ে। তাহলে ক্যামেরার সামনে মানে আমরা যারা অভিনেতা অভিনেত্রীদেরকে দেখি, তারা কি ছদ্মবেশ ধারণ করে না? তারা রিয়েল লাইফে তারা কিন্তু ক্যামেরার সামনে সেই জিনিসটা এক্সপ্রেস তারা করে না, বরঞ্চ তারা নতুন কিছু দেখায় বা তারা নিজেকে ভিন্ন রূপে উপস্থাপন করার চেষ্টা করে। তাহলে এই ক্যামেরার সামনে যারা থাকে তারা ছদ্মবেশ ধারণ করে। পাশাপাশি আমি যদি বলি ডিসগিউস, এই ডিসগিউসকে যদি আমি বলি, এখানে গিউসকে যদি আমি গেস বলি, গেস করতে হয়, সে আসলে যে ছদ্মবেশটি ধারণ করেছে তাকে আমি গেস করে বলতে পারবো, তাই তো? তার মানে যখন বলা হচ্ছে যে যখন ডিসগিউস আপনি বলছেন, এই ডিসগিউস কথাটি হয়ে যাচ্ছে কি, যে কোনো কিছু আপনি যখন গেস করছেন, মানে টেকনিক্যালি আর কি, যদিও এটার মিনিং এটা না, টেকনিক্যালি যদি আমি বলি ডিসগিউস মানে কি আপনি কোনো কিছু গেস করছেন, কেউ ছদ্মবেশ আপনার সামনে ধারণ করেছে, আপনি সেই ছদ্মবেশটা গেস করতে চেষ্টা করছেন, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি ডিসগিউস হয়ে যাচ্ছে ক্যামোফ্ল্যাগ, তাই তো? তাহলে এই ছিল আপাতত আমাদের এই জায়গার প্রশ্ন, তাই তো? স্যার এখানকার ক্যামেরা এমনিতে বিভিন্ন ফিল্টার থাকে। স্যার হ্যাঁ, এখনকার ক্যামেরাতে এমনিতে বিভিন্ন আপনার ফিল্টার থাকে, এটা ঠিক। এরপরে যদি যাই আমরা, এবার আসেন, এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ভূমি অধিদপ্তরের রিটেন পরীক্ষার প্রশ্ন। এতক্ষণ আমরা যেটা দেখেছি সেটা ছিল খাদ্য অধিদপ্তরের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন, এবং ভূমি অধিদপ্তরের রিটেন পরীক্ষার প্রশ্নগুলো সর্বশেষ যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি অ্যানালাইসিস করে যদি আমরা একটু দেখতে পাই, এই জায়গার মধ্যে যে কোনো একটা গিভেন ওয়ার্ড, স্পেসিফিক্যালি এই গিভেন ওয়ার্ডগুলো সাধারণত নাউনই হয়ে থাকে, বা অন্য যে কোনো গিভেন ওয়ার্ড দিয়ে এটাকে ভার্বে নিয়ে যেতে বলা হয়। অর্থাৎ একটা ওয়ার্ড দিয়ে দিবে, সেটার ভার্ব ফর্ম কি হবে সেটা আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে। এবং এই জায়গার মধ্যে আপনি এমসিকিউ যেমন গেস করে করেন, এই জায়গার মধ্যে হয়তোবা তেমন গেস না করে করলে, মানে তেমন গেস করে করলে আপনার হয়তোবা কাজে লাগবে না। এই জায়গার মধ্যে আপনার একটু টু দা পয়েন্ট সম্পর্কে আইডিয়া রাখতে হবে, তাই তো? তাহলে এবার যদি বলি মর্নিং, এটা আগে কোন ফর্ম একটু চিন্তা করে দেখি তো। মর্নিং স্যার খাদ্য অধিদপ্তরের রিটার্ন হবে নাকি শুধু প্রিলি? আসলে এটা কম্বাইন্ড পরীক্ষাগুলো হয়ে থাকে, যখন কিছু কিছু ক্ষেত্রে প্রিলি রিটার্ন কম্বাইন্ড থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে শুধু প্রিলি থাকে। এটা আসলে অধিদপ্তরে কতজন অ্যাপ্লাই করেছে সেটার উপরে। যদি কম সংখ্যক মানুষ অ্যাপ্লাই করে তাহলে সরাসরি রিটার্নে যায়, আর যদি বেশি সংখ্যক মানুষ অ্যাপ্লাই করে থাকে তাহলে প্রথমে প্রিলি নিয়ে নেয়, তারপরে প্রিলি পরীক্ষায় কোয়ালিফাই যারা করে সেখান থেকে রিটার্ন, এবং তারপরে ভাইবা পৌঁছে চলে যায়। তাহলে এখানে মর্নিং হচ্ছে অবশ্যই একটা নাউন ফর্ম। এই মর্নিং এর নাউনটাকে যদি আমি ভার্বে কনভার্ট করি তাহলে কি, অলরেডি হাবিবুর রহমান বলে ফেলেছেন, মর্নিং এর ভার্বটা হয়ে যাচ্ছে মর্ন। এটার অর্থ কি জানেন? বিরহ বা শোকালাপ। আপনি যখন শোকালাপ বলছেন না, যে কোনো কিছু যখন আপনি মানে আপনার থাকে না প্রলাপ বকছেন, বা আপনি যখন শোকালাপ করছেন সেটাকে আপনি মর্নিং বা মৌন কথাটা বলতে পারেন, মানে আপনি কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়ে যে কোনো একটা বিরহ আপনি প্রকাশ করছেন। তারপরে স্পিরিট, যার বাংলা অর্থ হচ্ছে আত্মা,
কিন্তু এটাকে আপনি যে কোনো কিছুর উদ্যমও বোঝাতে পারেন। স্পিরিট আমরা বলি না যে তার মধ্যে স্পিরিট কম আছে, তাহলে স্পিরিট এটাও কিন্তু অবশ্যই একটা নাউন ফর্ম, এই স্পিরিট কথাটা। তাহলে স্পিরিটের যে ভার্ব ফর্ম আছে সেই স্পিরিটের ভার্ব ফর্মটাও কি জানেন? স্পিরিট নিজেই। স্পিরিটের ভার্ব ফর্ম স্পিরিট নিজেই। এবং তারপরে যদি বলি টেরর, টেরর কোন ফর্মে আছে বলেন? টেরর কোন ফর্মে আছে? স্বাস্থ্য সহকারী পরীক্ষা, এটা আসলে ডিপেন্ড করে, আমি একটু আগে যেটা বললাম সেটাই। এই টেররটা কোন ফর্মে আছে বলেন তো একটু কমেন্ট। আচ্ছা, জহুরুল হক স্পিরিটে আছেন। হ্যাঁ জহুরুল হক, আপনি আরো একটু স্পিডে তারপরের প্রশ্নটায় চলে আসেন, আপনি কিন্তু আগের প্রশ্নটায় চলে আসেন এখনো। এটা আমাকে বলছেন মনিরুজ্জামান, বলছেন নাউন ফর্মে আছে। হ্যাঁ টেররটা নাউন ফর্মে আছে। তাহলে এটাকে যদি আমি ভার্বে নিয়ে যাই তাহলে কি বলছেন? একজন বলছেন আমাকে টেরোরিজম, এটা বলছেন হচ্ছে সুমি। সুমি কি ঠিক বলেছেন? তাহলে টেরোরিজম হবে, টেরোরিজম হবে এটার ভার্ব ফর্ম। আপনাদের কি মনে হয় টেরোরিজম হবে? ওকে, ইলিয়াস হোসেন ইমন বলছেন সব্যসাচী স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনার কমেন্ট আমি দেখতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে টেরোরিজম না, এটা হচ্ছে টেরিফাই। টেরিফাই যদি আপনি বলেন, এই টেরিফাইটা কিন্তু এটার ভার্ব ফর্ম হয়ে যেতে পারে, টেরোরিজম না। তাহলে আমি যদি বলি টেরিফাই, এটার ভার্ব ফর্ম হিসেবে আমি বলি না টেরিফাইড, টেরিফাইড হয়ে যায় এটার ভার্ব ফর্ম। টেরোরিস্ট না, টেরোরিস্ট তো একটা নাউন। তাহলে আমি যদি বলি টেরিফাই হয়ে যাচ্ছে এটার ভার্ব ফর্ম হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট, যেটা হচ্ছে যে কোনো কিছুকে আপনি যখন বলছেন মানে ভীত, ভীত টেরিফাইড, অবশ্য আপনি পাস্ট ফর্মে আমি নিয়ে গিয়েছি, টেরিফাই বলতে পারেন আর কি, পাস্ট ফর্মে না নিয়ে টেরিফাই বলতে পারেন। এবং তারপরে টাইপ যদি আমি বলি, টাইপ কিন্তু নাউন ফর্ম, টাইপ কিন্তু নাউনে আছে, এবং টাইপের যে ভার্ব, টাইপকে যদি আমি ভার্ব নিতে যাই, এই টাইপের ভার্ব কিন্তু আলাদা করে চেঞ্জ হয় না, টাইপের ভার্বটি টাইপ নিজেই ভার্ব হয়ে যায়, ঠিক আছে। এবং এরপরে যদি যাই ভাইটালিটি, ভাইটালিটি, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ভাইটালিটি? তাহলে ভাইটালিটিকে যদি আমি বলি ভাইটালাইজ, ভাইটালিটির ভার্ব ফর্মটি হয়ে যায় ভাইটালাইজ। ভাইটালাইজ, যার অর্থ হচ্ছে প্রাণবন্ত করা, প্রাণবন্ত করা। এবং ভাইটালিটি অবশ্যই একটা নাউন ফর্মে আছে, যেটা আপনারা নিঃসন্দেহে এটা জানেন বলে আমি বিশ্বাস করছি। তাহলে ভাইটাল হচ্ছে একটা নাউন ফর্ম, কিন্তু ভাইটালাইজ হচ্ছে একটা ভার্ব ফর্ম। তাহলে এই গেল যে কোনো একটা ভার্ব, যে কোনো একটা শব্দ থেকে তার ভার্ব ফর্মে কিভাবে আমরা ট্রান্সফার করতে পারি সেটা। এখন আসেন তারপরে যদি যাই আমরা, চেঞ্জ দ্য জেন্ডার ইনটু ফলোইং ওয়ার্ডস। এই জেন্ডার চেঞ্জও কিন্তু অনেক সময় এসে থাকে, মাঝে মধ্যে দেখা যায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে। তো সর্বশেষ যে ভূমি অধিদপ্তরের যে প্রশ্নটা ছিল সেখানে জেন্ডার চেঞ্জ এসেছিল, যেখানে জেন্ডার ম্যাসকিউলিন জেন্ডার দেয়া থাকে, সেক্ষেত্রে এই ম্যাসকিউলিন জেন্ডার বেশিরভাগ ক্ষেত্রেই ফেমিনিন জেন্ডারে নিয়ে যেতে হয়। এবং জেন্ডার শুধু এই জায়গা না, নাম্বার এবং জেন্ডার অনেক চাকরির পরীক্ষায় দেখা যায় আসতে, মুখস্থ একটা জায়গা। তো সেজন্য এটা একটু চেষ্টা করবেন যে প্রতিনিয়ত এটা প্র্যাকটিস করে, এটা 2 ঘন্টার মতো পড়া, 2 ঘন্টা 4 ঘন্টা পড়ে ফেললেই কিন্তু এই জিনিসটা আর থাকে না আপনার বাকি। তাহলে প্রিস্ট যদি আমি বলি, প্রিস্টের ফেমিনিন কি বলেন তো একটু কমেন্ট করে। প্রিস্ট, প্রিস্টের ফেমিনিন কি? প্রিস্ট, প্রিস্ট যদি আমি বলি সেটা হচ্ছে কি ধর্মযাজক যাকে বলা হয়। এক্স্যাক্টলি, এটা পেরেছেন হচ্ছে সুইটি। প্রিস্টেস, প্রিস্টেস যেটা কিনা প্রিস্টের ফেমিনিন। এবং আমি যদি বলি অ্যাক্টর, সহজ এটা, অ্যাক্টর সবাই জানেন, অ্যাক্ট্রেস। অ্যাক্টরেরটা ফেমিনিনে যদি আমি নিয়ে যাই সেটা অবশ্যই অ্যাক্ট্রেস হয়ে যায়। বাক, বাক অর্থ কি জানেন? হরিণ, হরিণ। এই বাক অর্থ হচ্ছে হরিণ, যার ফেমিনিন যদি আমি যাই, এর ফেমিনিন হয়ে যাচ্ছে, এর ফেমিনিন হয়ে যাচ্ছে ডোয়, বাক ডোয়। এবং এরপর যদি বলি ডিউক, এই ডিউক হচ্ছে সম্ভ্রান্ত কোনো জাতিকে বোঝায়, সম্ভ্রান্ত কোনো পুরুষকে বোঝায়, যার ফেমিনিন হয়ে যাচ্ছে ডাচেস। ডিউক থাকলে তার ফেমিনিন হয়ে যাচ্ছে ডাচেস। এবং এরপর যদি বলি মিল্ক ম্যান, মিল্ক ম্যানের ফেমিনিনটা কি? খুবই সহজ, মিল্ক মেইড। মিল্ক ম্যানের ফেমিনিনটা হয়ে যাচ্ছে মিল্ক মেইড।
তাহলে মিল্কম্যান থেকে মিল্কমেড হয়ে যাচ্ছে। তাহলে এইরকম আসলে সাধারণত প্রশ্ন এসে থাকে রিটেনের যে জায়গাটা আছে, রিটেনে সাধারণত এরকম একটা স্পেসিফিক কিছু দিয়ে দিবে, ওই স্পেসিফিক কোন একটা জেড ধরেই, স্পেসিফিক কোন একটা ইনফরমেশনের জেড ধরে, ধরেন জেন্ডার দেওয়া আছে, জেন্ডার থেকে নাম্বারে নিয়ে যেতে হয়, জেন্ডার থেকে জেন্ডার চেঞ্জ করতে হয়, নাম্বার দেওয়া আছে সিঙ্গুলার নাম্বার, সেটাকে প্লুরালে নিয়ে যেতে হয়। তারপরে আসেন দেখি আরো কি রকম প্রশ্ন আসে। চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাজ ইনস্ট্রাক্টেড, মানে এটা কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রশ্ন আসতে। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বেসিকটা যদি আমি একটু শুরুতেই বলে দেই, যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে যে ব্যাপারটা করতে হবে সেটা হচ্ছে অর্থে, মানে একটা সেন্টেন্সের গঠনগত পরিবর্তন হবে কিন্তু সেন্টেন্সটির অর্থগত কোনো পরিবর্তন হবে না। তাহলে যখন বলা হচ্ছে ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে নিতে বলা হয়েছে। আমরা কি জানি ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা চিনি কিভাবে? ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে যখন বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সকে আমি যখন বলবো যে এখানে এটা কিন্তু আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, তাহলে অ্যাসার্টিভ থেকে যদি আমি ইম্পারেটিভ সেন্টেন্সে নিয়ে যাই, প্রথমে আমি কি নিয়ে আসবো? প্রথমে আমি বলবো, প্রথমে অবশ্যই আমি ভার্ব নিয়ে আসবো ডু, এরপরে আমি সরাসরি যদি বলি ডু দ্য ওয়ার্ক, সরাসরি সহজেই হয়ে যাচ্ছে। এটা কিন্তু সবাই জানেন আপনারা, এটা কিন্তু অনেকেই পেরে যাচ্ছে অলরেডি। সুমি পেরেছে, মুস্তারি পেরেছে, তারপরে মুস্তারি তুলি পেরেছে, হাবিবুর রহমান পেরেছে, অন্তি কর্মকার পেরেছে, সবাই মোটামুটি পারছেন। এবার আসেন বলা হচ্ছে হি প্লেইজ ফুটবল। সিমিলারলি এটাকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে, অ্যাগেইন ভার্ব নিয়ে আসতে হবে। এখন এই ভার্বটা যদি আমি প্লেটাকে নিয়ে আসি, প্লে দিলে কি হয় সেন্টেন্সটা? সেন্টেন্সটা কিন্তু হয় না। এবং আমরা জানি কি ইম্পারেটিভ সেন্টেন্সে লেট কথাটি যুক্ত হতে পারে, লেট কথাটি ইম্পারেটিভ সেন্টেন্সে যুক্ত হতে পারে। তাহলে আমরা যদি বলি লেট, এবং লেটের পরে আমরা সবসময় জানি কি সাবজেক্টের, যে কোনো একটা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লেটের পরে বসে থাকে। তাহলে লেটের পরে অবজেক্টিভ ফর্ম হি এর জায়গায় আমি হিম বসাতে পারি, লেটের পরে হি এর জায়গায় আমি হিম বসাতে পারি, অবজেক্টিভ ফর্ম। এবং এরপরে আমি যদি বলি লেট হিম প্লে ফুটবল, লেট হিম প্লে ফুটবল, ঝামেলা শেষ। লেট হিম প্লে ফুটবল, এটা ইমন সাহা পেরেছেন, ইমন সাহা পেরেছেন, লেট হিম প্লে ফুটবল। আচ্ছা, আজিজুল হক, আজিজুল হক ডু দ্য ওয়ার্কে আছেন। আজিজুল হক একেবারে প্রথমে, আজিজুল হক আপনি অনেক দেরিতে আছেন, মানে অনেক আগে আছেন, আরো পরে চলে এসছে আমরা। আপনার নেটওয়ার্কে প্রবলেম নাকি আমাদের নেটওয়ার্কে প্রবলেম? আপনি আমাদের সাথে থাকেন, আরো আগাতে হবে, আরো জলদি। তাহলে এটা হয়ে যাচ্ছে লেট হিম প্লে ফুটবল, হয়ে গেল এটা। এরপরে যদি যাই আই নো হিম, কমপ্লেক্স সেন্টেন্স বানাতে বলেছে। এখন আমি যদি বলি কমপ্লেক্স সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত দুটো ক্লজ যুক্ত হয়, যেখানে একটা ক্লজ ডিপেন্ডেন্ট, মানে একটা ক্লজের উপরে আরেকটা ক্লজ ডিপেন্ডেন্ট হয়, এবং কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব কথাগুলো যুক্ত হতে পারে। তাহলে রিলেটিভ প্রোনাউন কি? হু, হুইচ, হোয়াট, হুম, হুএভার, হুইচএভার, এই জাতীয় কথাগুলো, এবং রিলেটিভ অ্যাডভার্ব কি? হোয়েন, ওয়্যার, ওয়াই, হাউ, এই জাতীয় কথাগুলো থাকতে পারে। তাহলে আমি যদি বলি আই নো হিম, এখানে অবশ্যই প্রোনাউন দিয়ে আমি কাজ করতে পারি। আমি প্রথমে রিলেটিভ প্রোনাউন যদি দিয়ে দেই হু, আচ্ছা এটা ছোট হাতে লিখে ফেলি, এটা যদি আমি বলি হু, হুটা এখানে থাকবে, হুটা এখানে থাকবে, কারণ দুটো ক্লজ বানাতে গেলে আমি রিলেটিভ প্রোনাউনকে যুক্ত করব, হু আসবে। এবার যদি বলি আই নো হিম, দুটো ক্লজ, দুটো পাশে দুটো সেন্টেন্স আমি লিখে ফেলবো। এক পাশে যদি আমি বলি আই নো, এখন আই নো হু হিম হয় না তো, আই নো আমি যদি বলি এরপরে আরো একটা ক্লজ দিতে হবে, অর্থাৎ আরো একটা সাবজেক্ট, আরো একটা ভার্ব দিতে হবে। তাহলে যদি বলি আই নো হু হি ইজ, তাহলে হয়ে যাচ্ছে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ ভেঙে ভেঙে প্রথমে আমি হুটাকে নিয়ে আসলাম, তারপরে দুই পাশে দুটো ক্লজকে যুক্ত করে দিলাম, ঝামেলা শেষ। ইম্পারেটিভ সেন্টেন্সে, সরি কি বলে, কমপ্লেক্স সেন্টেন্সে একটার সাথে আরেকটা ক্লজ ডিপেন্ডেন্ট থাকে, এবং রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব এই ডিপেন্ডেন্সি কাজটি করে থাকে। এরপরে যদি বলি নোবডি লাইকস হিম, নোবডি লাইকস হিম, তাহলে নোবডি আমরা কি জানি এই শব্দগুলো হয়ে যাচ্ছে কি একটা
ইনডেফিনিট প্রোনাউন, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, নাথিং, এনিথিং, সামথিং, এনিওয়ান, এই জাতীয় যে কথাগুলো আছে এগুলো ইনডেফিনিট প্রোনাউন। এখন আমরা কি জানি, ইন্টারোগেটিভ যে সেন্টেন্সগুলো আছে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তাই তো? অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়। তাহলে যখন বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব, তাহলে এই সেন্টেন্সে তো অক্সিলারি ভার্ব নাই। তাহলে আমরা এখানে সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী ডাজ কথাটি আনতে পারি। ডাজ কথাটি, ডু ডাজ ডিডও কিন্তু অক্সিলারি ভার্ব। তাহলে আমি যদি বলি ডাজ, তাহলে নোবডির জায়গায় আমি যদি এনিবডি বলি, ডাজ এনিবডি লাইক হিম, তাহলে হয়ে যায় সেন্টেন্সটা ইন্টারোগেটিভ, ডাজ এনিবডি লাইক হিম, অর্থাৎ কেউ কি তাকে পছন্দ করে, কেউই তাকে পছন্দ করে না। আবার যদি আমি বলি কেউ কি তাকে পছন্দ করে, দুটো কথাই কিন্তু এক, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়, ডাজ এনিবডি লাইক হিম। এবং এরপর যদি বলি এভরিথিং ইন দ্য শপ ওয়াজ কস্টলি, এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে। এটা একটা মজার জায়গা, সেন্টেন্সের গঠনগত পরিবর্তন হবে কিন্তু অর্থগত পরিবর্তন হবে না। সেক্ষেত্রে আমি কি করব, আমি এভরিথিং এর উল্টো একটা শব্দ বসিয়ে দিব এবং কস্টলির উল্টো একটা শব্দ বসিয়ে দিব, তাহলে জিনিসটার অর্থ একই থেকে যাবে, গঠনগত পরিবর্তন হবে। ফর এক্সাম্পল আমি যদি এটাকে এভাবে করি যে নাথিং ইন দ্য শপ ওয়াজ কস্টলি যদি দেই তাহলে কি হবে, নাথিং ইন দ্য শপ যদি আমি বলি কস্টলি, তার মানে কি কোনোটাই এখানে মানে দামি না, এভাবে যদি আমি দিই হবে, তাহলে এটা এভাবে দিলে হবে না। এখানে যদি আমি বলি নাথিং ইন দ্য শপ ওয়াজ চিপ, অর্থাৎ অ্যান্টোনিম যদি বসিয়ে দিই, অর্থাৎ অ্যান্টোনিম আমি যদি বসিয়ে দেই তাহলেই কিন্তু কাজটা সহজে হয়ে যায়, যে নাথিং ইন দ্য শপ ওয়াজ চিপ, অর্থাৎ দোকানের কোনো কিছুই চিপ ছিল না বা সস্তা ছিল না। যেখানে বলা হচ্ছে এভরিথিং ইন দ্য শপ ওয়াজ কস্টলি, দোকানের প্রত্যেকটি জিনিস যখন বলা হচ্ছে কস্টলি, সেই জায়গায় আপনি যদি এটাকে অ্যান্টোনিম বসিয়ে করেন তাহলে নাথিং ইন দ্য শপ ওয়াজ চিপ মানে কোনো কিছুই সস্তা ছিল না। তার মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এভাবে এসে থাকে। এবং এরপরে যদি যাই, হ্যাঁ আপনাদের আজকের ক্লাসে আমি বলেছিলাম যে আপনাদের উদ্দেশ্যে আমি পরে অ্যানাউন্স করব যে আপনাদের উদ্দেশ্যে কিছু গুড নিউজ আছে। সেই গুড নিউজ হচ্ছে যে যারা খাদ্য অধিদপ্তরকে কেন্দ্র করে প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা করছেন, আমরা জানি যে খাদ্য অধিদপ্তরের সার্কুলার বের হয়েছে, খুব সম্প্রতি তার পরীক্ষা হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি এই খাদ্য অধিদপ্তরকে আলাদা টার্গেট করে যদি কোনো আপনার প্রিপারেশন নিয়ে থাকেন বা নেওয়ার পরিকল্পনা করে থাকেন, যেটা আপনার কোচিংই যে করতে হবে নট নেসেসারি, আপনি কোচিং ছাড়াও করতে পারেন, আপনি ইটস আপ টু ইউ। বাট যদি একটা দক্ষ গাইডলাইন এবং সেই তুলনায় নিজেকে আসলে ওই অধিদপ্তরের বা ওই পরিদপ্তরের যে প্রশ্ন আছে সেই প্রশ্ন কেন্দ্রিক ভাবে নিজেকে যদি গড়ে তুলতে চান বা নিজের প্রিপারেশনটাকে যদি শানিত করতে চান, এই ব্যাচটি হয়তো বা আপনার জন্যই। এই ব্যাচের মধ্যে আমরা প্রিলিমিনারির পাশাপাশি রিটেনের যে সকল জায়গাগুলো আছে, যে জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, সেই জায়গাগুলোতে কভার করার চেষ্টা করে যাব। এবং তারপরে যদি আমরা আরো একটি গুড নিউজ দিয়ে ফেলি, সেটা হচ্ছে ভূমি অধিদপ্তরের স্পেশাল লাইভ ব্যাচ আছে, যেখানে আমরা ঠিক এভাবে এই যে ভূমি অধিদপ্তরের যে রিটেন পরীক্ষার প্রশ্নগুলো আছে সেগুলো যেমন দেখলেন, এই ভূমি অধিদপ্তর কেন্দ্রিক প্রিপারেশনও যদি আপনি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই বিদ্যাবাড়ির সাথে যোগাযোগ করতে পারেন। যেই জিনিসটা হয়তোবা আপনাদের পরবর্তী প্রিপারেশনটাকে আরো গোছানো করতে বা আরো সুসংগঠিত হয়ে পরীক্ষার হলে যাওয়ার জন্য আপনাকে হয়তোবা সাহায্য করতে পারে। আপনার ক্লাস খুব ভালো লাগে, বোঝানোর কৌশলটা খুব সুন্দর, দোয়া করি আপনার জন্য। এটা বলছেন হচ্ছে মোহাম্মদ জহুরুল হক। ওকে, ধন্যবাদ জহুরুল হক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকের সেশন। তো আজকের সেশনটি আশা করছি ভালো লেগেছে, এবং আপনারা যদি বিদ্যাবাড়ির সাথে কোনো ব্যাপারে যোগাযোগ করতে চান বা কোনো ইনফরমেশনের জন্য আপনার কাছে যদি মনে হয় যে বিদ্যাবাড়ির কাছে আপনি দ্বারস্থ হবেন, সেক্ষেত্রে আপনি এই সকল হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করে বা SMS দিয়ে আপনারা বিদ্যাবাড়ির সাথে যে কোনো ইনফরমেশন জানতে পারেন এবং বিদ্যাবাড়ির সাথে যুক্ত হতে পারেন। নট নেসেসারি আপনার এখানে ভর্তি হতে হবে, ব্যাপারটা এমন না। আপনি এই সকল নাম্বারে টেক্সট করে যে কোনো ইনফরমেশনের জন্যই কিন্তু জানতে পারেন। এবং আপনারা আমাদের সাথে ওয়েবসাইটের মাধ্যমে যুক্ত হতে পারেন, এবং এখানে একটা
বহুল আপনাদের আকাঙ্ক্ষিত একটা কথা আছে যে স্যার ওয়েবসাইট ঠিক হয়েছে কিনা, অ্যাপ ঠিক হয়েছে কিনা। জি, ইতোমধ্যে আমাদের ওয়েবসাইটটি কার্যকর হয়েছে এবং যেটি আগের ওয়েবসাইট থেকে এখনকার যে ওয়েবসাইটটি আছে এটি যুগান্তকারী একটা ওয়েবসাইট হিসেবে বাংলাদেশে বর্তমানে মানে আমরা যে অ্যাপ্রোচে এগিয়েছি বা আমাদের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা অনুযায়ী যদি ওয়েবসাইটটি এখনও ডেভেলপিংয়ের কাজ চলছে, বাট স্টিল আমরা 90% ডান। তো সেই পরিকল্পনা অনুযায়ী যদি আমরা কাজটি শেষ করতে পারি, ইট উইল বি ওয়ান অফ দ্য মাইলস্টোন ফর একাডেমিক সেক্টর অফ বাংলাদেশ। তো সেক্ষেত্রে আমরা তেমনভাবেই কিন্তু আমাদের ওয়েবসাইট এবং অ্যাপটি ডেভেলপ করার চেষ্টা করছি। এবং পরবর্তীতে যদি আমি বলি যে আমাদের ফেসবুক পেজ যেখানে আপনারা এখন যুক্ত আছেন, এবং পাশাপাশি যদি বলি ইউটিউব চ্যানেল যেখানে হাজার হাজার শিক্ষার্থীরা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে থাকছেন। তাহলে এই ছিল আজকের সেশন। আজকের যে ভূমি অধিদপ্তর এবং খাদ্য অধিদপ্তরের যে বিগত সালের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা অ্যানালাইসিস করলাম, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আশা করছি এই সেশনটি এনজয় করেছেন। তো সেশনটি কার কেমন লাগলো লিখতে ভুলবেন না, এবং পাশাপাশি আপনার ফ্রেন্ডদেরকে মেনশন দিতে বা শেয়ার দিয়ে রাখতে ভুলবেন না, যাতে করে পরবর্তীতে মানুষ এই জিনিসটি দেখতে পারে এবং দেখে যেন মানুষ উপকৃত হতে পারে। তো শেষ করার আগে একটি কথা, যে গিভ প্রপার ভ্যালু টু ইয়োর টাইম, ওয়ান ডে ইয়োর টাইম উইল গিভ ইউ টাইম। অর্থাৎ আজকে হয়তো আমি চিন্তা করছি যে আমার যে সময়টি আছে এই সময়টি আমি পড়ালেখা করে নষ্ট করছি, বা পড়ালেখা করতে হয়তো বা এই অনার্স মাস্টার্স কমপ্লিট করে বা এই অবস্থা আমরা হয়তো বা পড়ালেখা করার জন্য খুব একটা বেশি সময় পাচ্ছি না। কিন্তু এই সময়টাকে যদি আমরা সময়টাকে যদি প্রপার সময় দেই, এক সময় হাতে ধরে আপনাকে সময় দিবে, সেই সময়টা কি? ওই সময়টা হচ্ছে গৌরবের সময়। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।